বিডিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আবু সাইদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে নির্বাচন কমিশন বলেছেন আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, কিন্তু এর মাঝে আমরা বিভিন্ন ধরনের রিয়াকশন পাচ্ছি বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের কাছ থেকে, বেশ করে জামায়াত এবং এনসিপির। জি আবু সাইদ খান, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবারও আপনাকে প্রশ্নটা করছি। নির্বাচন কমিশন আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চায়। দেশ আস্তে আস্তে নির্বাচনমুখী যতই হচ্ছে, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিদের রিয়াকশন শুনতে পাচ্ছি নির্বাচন নিয়ে, বেশ করে জামায়াত এবং এনসিপির। হ্যাঁ, জি। তো দেশ তো নির্বাচনমুখী হচ্ছে, যেহেতু সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এবং সেই অনুযায়ী তো নির্বাচন কমিশনও তার প্রস্তুতি রোডম্যাপ হিসেবে ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো নির্বাচন তো হচ্ছে, অতএব দলগুলো সব নির্বাচনমুখী হবে, এটি স্বাভাবিক। তবে আমি জানি না এটা অন্য কোনো এনসিপি এবং জামাত তারা যে বক্তব্য দিচ্ছে, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন, তো এটা একটা নির্বাচনের প্রশ্নে একটা অন্তর হতে পারে বলে অনেকে মনে করছেন। তবে আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় এটা মেঠো বক্তৃতা, একটা চাপ সৃষ্টি করার জন্য এটা দিচ্ছে। বাস্তবে নির্বাচন ছাড়া তো কোনো সমাধানও নেই, কেন দেশের যে অবস্থা, সংকট যেখানে এসে দাঁড়িয়েছে, তো এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার। কেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আজকের অবস্থা তো মোকাবেলা করা সম্ভব হচ্ছে না, বাইরের বিনিয়োগ আসছে না, এমনকি দেশীয় বিনিয়োগও হচ্ছে না। তো এই অবস্থায় নির্বাচনের মধ্যেই সমাধান। অতএব সেই জায়গা থেকে তো বিএনপি সহ দেশের বেশিরভাগ দলই নির্বাচনমুখী। হ্যাঁ, এনসিপি এবং জামাত সহ দুই একটি দল যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের পিছনে অন্য কোনো নির্বাচন ঠেকানো কিংবা এমন কোনো উদ্দেশ্য আছে বলে আমার মনে হয় না। তো এইটা তারা এক ধরনের চাপ সৃষ্টি করতে পারে কিংবা বোঝাপড়ার এক ধরনের চেষ্টা করতে পারে। আর একটা হচ্ছে যে নির্বাচন বর্জন তো সবাই করতেই পারে, কোনো আপত্তির কিছু নাই। এখন তারা যদি ধরুন যে সব দল নির্বাচন করবে এমন তো কথা নাই, কোনো কোনো দল তো বর্জন করতে পারে। এমনকি 70-এর নির্বাচনে দেশের অন্যতম বৃহৎ দল মৌলানা ভাসানী তিনি নির্বাচন বর্জন করেছিলেন। অবশ্য পরবর্তীতে তার দলের কিছু লোক নির্বাচনও করেছিলেন, তবে প্রধানত তার দল নির্বাচন বর্জন করেছিলেন। তো বর্জন করা একটা গণতান্ত্রিক অধিকার, এটার কোনো ব্যাপার নাই। কিন্তু প্রতিহত করাটা সেখানে হচ্ছে গণতন্ত্রের ভায়োলেশন, সেখানে জবরদস্তি প্রশ্ন এসে যায়। তো নির্বাচন ইচ্ছে করলে কেউ নির্বাচন থেকে দূরে থাকতে পারে, তো নির্বাচন বর্জন করতে পারে, এতে আমি কোনো আপত্তির কিছু দেখি না। আমরা এম এ আজিজের কাছে, এম এ আজিজ, আমরা আবু সাইদ খান কাছ থেকে শুনছিলাম যে আগামী সপ্তাহে রোড ম্যাপ ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন নিয়ে আপনি কোনো শঙ্কা দেখছেন কিনা এম এ আজিজ? ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য বর্তমান সরকার প্রস্তুত। দ্বিতীয়টা, আমার সংশয় এবং সন্দেহ, আমি অনেকটাই একমত, তার সাথেও আমার কিছুগুলো সংশয় তো আছে। যেমন ঐক্যমত্য কমিশন এবং এনসিপি মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছে, এটার কি প্রয়োজন ছিল? দুই হলো, ঐক্যমত্য কমিশন আপনার যে এজেন্ডা নির্ধারিত করেছিল আলোচনার জন্য, সেখানে আনুপাতিক নির্বাচন ছিল না। হঠাৎ করে ঐক্যমত্য কমিশন মিটিং চলছিল, তারা বেরিয়ে যায়, ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা সভা ডাকলো, সেখানে জামাত, এনসিপি, এবি পার্টি যোগদান করলো। তারপর থেকেই তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যায়। এবং সর্বশেষ আপনি বলল যে এনসিপির প্রধান বললেন যে আপনার জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, এখন জুলাই সনদে কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া তারা বলতে চাইলো
যে গণপরিষদ নির্বাচন, আনুপাতিক নির্বাচন, সংস্কার, বিচার, এইসব শর্তগুলি এর ভিতরে জুড়ে দিল। এখন সনদে কি ঢুকাতে চাইবে, যেটা জেনেছি যে তারা আপনার আপনার এই সনদের ভিতরে ইন্ডিমিনিটিও চায় ছাত্র নেতৃত্বে যারা ছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে ফৌজদারি অপরাধ যদি কেউ করে সেখানে ইন্ডিমিনিটি কি করে দেবে। দুই হলো সনদ যেটা হবে সেটা আইনি আইনি বাধ্যবাধকতা চেয়েছে, কিভাবে দিবে। ধরেন প্রেসিডেন্ট একটা গেজেট বা একটা জারি করতে পারে, সেটাও তো পার্লামেন্ট, হ্যাঁ সেটাও তো পার্লামেন্টে পাস করতে হবে। আমার কথা হচ্ছে ইন্ডিমিনিটির প্রশ্নে, ধরেন আপনি জানেন ফ্রিডম পার্টি হয়েছিল, বঙ্গবন্ধুর সব পরিবারে হত্যা করেছিল, কিন্তু ফাইনালি তো ইন্ডিমিনিটি থাকে নাই। কোথায় সেই ফ্রিডম পার্টির নেতারা বলেন? নাই। সুতরাং এটা দিয়ে হয় না। এখন ধরেন এই যে গতকালকের যে ঘটনা এখন ভিডিওতে চলছে, আপনিও একটু উল্লেখ করেছেন, এটার তো বিচার তো আপনি নাগরিক হিসেবে যে কেউ চাইতে পারে। এখন ভিডিওতে আছে, এখন তো সরকারের পক্ষ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না, তো এটার কি করবেন? এখন তারা বলতেছে যে এটা ষড়যন্ত্রমূলক ভাবে এটা কেউ ধরে নিয়ে এটা করে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। এটা তো বিষয়, এটা তো তদন্ত হতে হবে। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই সব কারণে আপনার যে ধরেন পিআর সিস্টেম বুঝে চাচ্ছে কিনা না বুঝে চাচ্ছে আমি জানি না। ধরেন পিআর সিস্টেমে যদি যান, বাংলাদেশে উচ্চ মানের গণতন্ত্র দরকার। সেটা কি রাজনৈতিক দলের মধ্যে, নেতাদের মধ্যে সেই চর্চা আছে? নাই। আপনি দেখেন, ধরেন আপনি আনুপাতিক নির্বাচনে চলে গেলেন, তখন তো যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে। ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা তো প্রায় 9-10% আছে, তারা নির্বাচনে দাঁড়ায় গেল, তাহলে 9-10টা সিট নিয়ে গেল। আপনি ধরেন পাহাড়ি আদিবাসী আছে, তারা তো কেউ স্বায়ত্তশাসন চায়, কেউ স্বাধীনতা চায়, তাদের ভিতরে ধরেন 2-3% আছে, তারাও ধরেন নির্বাচনে দাঁড়িয়ে গেল, তারা তো তাদেরকে ভোট দিয়ে দিবে। তারপরে ধরেন আপনার আমাদের দেশে সমকামীদের কিন্তু সংগঠন আছে, সমকামীরাও তাদের পক্ষ থেকে দাঁড়ায় গেল, তারাও তো 1% পেয়ে যেতে পারে। তারপরে ধরেন সেক্স ওয়ার্কার, তারাও দাঁড়ায় গেল, তারাও 1% পেতে পারে। তো তাহলে আপনি এই আনুপাতিক নির্বাচনে শুধু ছোট দলগুলি অংশীদারিত্ব পাবে এবং বড় দলের এক কেন্দ্রিক যে শাসন, সেই ব্যবস্থাতে কিছু ছেদ পড়বে। এছাড়া তো আমি তো দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে যদি আনুপাতিক নির্বাচন হয় তাহলে তো স্বাধীনতা সার্বভৌমত্ব থ্রেটেন হয়ে যাবে। সুতরাং এই জন্য আমি বলছি যে এগুলা, আমি কিন্তু সাহিদ ভাইয়ের সাথে অনেকটাই একমত। আমরা এখনো পরিষ্কার কিছু বুঝতে পারছি না, কারণ সরকার কিন্তু ইলেকশনের রোডে ঢুকে গেছে। তারা আগামী সপ্তাহে রোডম্যাপও ঘোষণা করবে। সরকারের পক্ষ থেকে আমার মনে হয় না আন্তরিকতার অভাব আছে। এমনি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আর এই সরকারে থাকতে চান না, তিনি ফেড আপ, তিনি নির্বাচন দিয়ে তিনি যেতে চান। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। এখন অভ্যুত্থানের যে রাজনৈতিক দল, এই দলগুলো যদি ঐক্যমত্যে ইলেকশন সমঝোতায় না পৌঁছাইতে পারে, আবার তাদের যা আচরণ যেগুলো দেখলাম, আমি বললাম না যে রাষ্ট্রদূতের সাথে, আমেরিকান রাষ্ট্রদূতের সাথে দেখা করলো, তারপরে আপনার এনসিপি এবং ঐক্যমত্য কমিশনের প্রধানত মার্কিন নাগরিক। আপনি বলেন যারা পরাশক্তির নাগরিক, ওই দেশের অধিবাসী, তারা যদি এখন গোপনে কি আলোচনা হয়েছে আমরা তো জানি না। সুতরাং ওখান থেকে কোনো খেলায় যুক্ত হয়ে গেল কিনা এটাও তো দেখার বিষয়। সুতরাং আমি কিন্তু কিছু সংশয় রাখছি, যতক্ষণ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের এই জুলাই সনদে ঐক্যমত্য না হয়, ততক্ষণ পর্যন্ত আমার বিবেচনায় নির্বাচন পিছিয়ে যাওয়া অথবা নির্বাচন না হওয়া অথবা রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়া, সেই শূন্যতা অন্য কেউ পূরণ করা, এই সন্দেহগুলো কিন্তু আমার ভিতরে থেকে যাচ্ছে। তবে আমি আশা করি দেশটাকে সেরকম ক্রাইসিসে এই রাজনৈতিক দলগুলো নেবে না। আমি এটি আমার আশা। আমরা একটু সাইদ খান আপনার কথায় ফিরে আসি। আপনি বলছিলেন যে নির্বাচন যে কেউ বর্জন করতে পারে,
কিন্তু প্রতিহত করার চেষ্টা করলে সেটা আসলে বাজে ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে এখন যে মেজর পলিটিক্যাল পার্টিসগুলো এক্সিস্ট করছে, তার মধ্যে অন্যতম আমাদের বিএনপি। কিন্তু ধরেন জামায়াত বা অন্য যদি রাজনৈতিক দলগুলো যদি এই বর্জনটা করেন, দেন ইলেকশনটা কি আসলে অ্যাকসেপ্টেবল হবে কিনা? না, এটা বর্জন তো যে কেউ করতে পারে, বর্জনের তো কোনো আপত্তির কিছু নেই। প্রশ্নটা হচ্ছে যে যখন নির্বাচন ফেয়ার হবে তখন কেউ বর্জন করতে পারে, কেউ আদর্শিকভাবে বর্জন করতে পারে। অতএব এখানে যে কোন দল আসলো আর না আসলো এটা বিবেচ্য বিষয় না, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে বিবেচ্য বিষয় যদি কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত করা হয়, কিংবা নির্বাচনের সুযোগ যেন অবহেলিত না করা হয়, কিংবা নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু না হয়, সেখানে আপত্তির ব্যাপার। আওয়ামী লীগের সময় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে, বিএনপি কিন্তু বর্জন করতে চায়নি, সব দলই চেয়েছে, কিন্তু নির্বাচন করার পরিবেশ তখন সৃষ্টি করা হয়নি। এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য যে যে শর্ত পূরণ করা দরকার সেটা হয়নি। আপত্তিটা কিন্তু সেখানে ছিল যে সবার জন্য, অর্থাৎ কিছু দলকে বাইরে রেখে, কৌশলে বাইরে রেখে, গণতান্ত্রিক সুযোগ না দিয়ে সেখানে একতরফা নির্বাচন হয়েছিল। আপত্তিটা সেখানে। কিন্তু নির্বাচনে যাওয়া না যাওয়ার এই অধিকার কিন্তু সবার রয়ে গেছে। তো তবে আমার কাছে যেটা মনে হয়, যেটা করা উচিত, যে সব দলেরই নির্বাচনে অংশগ্রহণটা করা উচিত। কেননা এখানে তো কোনো দল, আমরা দেখছি না বিপ্লব করার জন্য কোনো দল যে বিপ্লব করবে, সমাজটাকে বদলায় দিবে, এমন কোনো কর্মসূচি নেই। অতএব গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে যারা রাজনীতি করছে তাদের নির্বাচনের মধ্যে দিয়ে শক্তিটা পরীক্ষা করা উচিত বলে আমি মনে করি। এর মানে এই নয় যে নির্বাচনে ধরুন যে এনসিপি ভালো করতে পারলো না, অনেকে মনে করে, অতএব তার সময় দরকার। তো এটা এনসিপি কে নির্বাচনে ভালো করতে হবে এমন ব্যাপার না। আর এনসিপির যে কর্মী বাহিনী যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, শেখ হাসিনা সরকার পতনের জন্য অগ্রভাগে ছিল, সেই কৃতিত্বের দাবিদার তারা সব সময়। তারা নির্বাচনে জিতলেও হারলেও এই কৃতিত্ব থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। ইতিহাস এই স্থান, তাদের স্থান নিরূপিত হয়ে আছে। অতএব এটা নিয়ে মন খারাপ করার বিষয় নেই। আরেকটা হচ্ছে যারা আন্দোলন করে তারাই ক্ষমতায় যায়, এটা কিন্তু সবসময় হয় না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যারা যুদ্ধের ময়দানে সাহসী ভূমিকা পালন করেছিল তারা সরকার গঠন করতে, তারা তো সরকারি স্থান পায় নাই। কিংবা 90-এর গণ অভ্যুত্থানে যারা মাঠে ছিল, সেই সময় সম্ভবত 22টি ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল, না তারা তো সরকার গঠন করেনি, রাজনৈতিক দলই সরকার গঠন করে। এবং এইটাই দেওয়া আছে। অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে তো আলাদা বিষয়, সেখানে বিভিন্ন কনস্টিটুয়েন্সি থেকে আসবে এবং তাদের সেই ধরনের যাদের কাজ রয়েছে, দীর্ঘ পরীক্ষিত নেতারা, এলাকার জনগণের সাথে সম্পর্ক রয়েছে, তারাই তো জয়ী হবেন, এটি স্বাভাবিক। অতএব নতুন কেউ দল করেই তাদেরকে উঠিয়ে দেবেন এমনটা করা যায় না। আর একটা হচ্ছে যে বিতর্কটা, যে এখানে পিআর পদ্ধতি অ্যাপ্লিকেবল কিনা সেটা আলাদা বিতর্ক। হ্যাঁ, পিআর পদ্ধতি কারো তো কর্মসূচির অংশ হতেই পারে, এটা ভালো কি মন্দ সেই বিতর্কে আমি এই মুহূর্তে যাচ্ছি না। আমার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে ঐক্যমত্য, অর্থাৎ সব দল মিলে একমত হবে, সেটাই হচ্ছে ঐক্যমত্য। অর্থাৎ কোনো দলের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, সেটা তো আর সমাধান হবে না। অতএব এখানে যে ঐক্যমত্যের কমিশনের দায়িত্বটাই হচ্ছে কোন কোন বিষয়ে ঐক্যমত্যে তারা পৌঁছে, কোন কোন বিষয়ে তাদের ভিতর বিরোধ আছে কিংবা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এইটা দিয়ে চার্টার তৈরি করা তাদের কাজ বলে আমার মনে হয় না। আমার মনে হয় এবং উচিত হবে যে কোন কোন পয়েন্টে তারা ঐক্যমত হচ্ছে, সেইটা হচ্ছে জাতির জন্য গুরুত্বপূর্ণ। বাকি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলতে থাকবে, নির্বাচনী ম্যানিফেস্টোতে যুক্ত হবে, এবং এইটি হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে এই না যে সব দল বসে টেবিলে বসে একমত হবে এবং সেইভাবে দেশ চলবে, এটা তো কখনো হয় না। কেননা তাহলে তো জনগণ এখানে বাইরে রেখেই সমাধান হবে। অর্থাৎ জনগণকে নিয়ে সমাধানটাই হচ্ছে গণতান্ত্রিক, জনগণের রায় নিয়ে আসবে। আর একটা হচ্ছে যে ঠিক আছে, যেটা আজকেও বলেছেন যে টেবিলে আপনি একমত হলেন, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে তো এখানে যে প্রতিনিধিরা আসবে তাদের র্যাটিফাই করার প্রশ্ন। এবং হ্যাঁ, এখানে বড় জোর তারা একটা ওয়াদা বদ্ধ হতে পারে, কিন্তু আগে সংস্কার করার কিন্তু সুযোগ নেই। নির্বাচিত প্রতিনিধির ছাড়া
কতগুলো লোক বসে তারা সংস্কার করে ফেলবেন, এটা তো হয় না। তারা বড় জোর একটা সনদ তৈরি করতে পারে, চার্টার তৈরি করতে পারে, এবং চার্টার মানে হচ্ছে এখানে অঙ্গীকার নামা, তারা একটা অঙ্গীকার করতে পারে। তো অঙ্গীকারের বাইরে তো আর তাদের কিছু করার নেই। এবং সেই, হ্যাঁ, তবে আমরা মনে করি রাজনৈতিক দল যে অঙ্গীকার করবেন সেই অঙ্গীকার তারা পূরণ করবেন। তো সেই ধরনের একটা চার্টার, সেই ধরনের একটা সনদ তৈরি হতে পারে, এবং সেইটা হচ্ছে যতটুকু একমত হবেন ততটুকুর ভিত্তিতে। এর চেয়ে বেশি কিছু চাপিয়ে দেওয়া কিংবা হুমকি দিয়ে কিংবা চাপ সৃষ্টি করে এটা বোধহয় ঠিক না। বরং আজকের যে অবস্থা সৃষ্টি হয়েছে অর্থনীতিতে, সামাজিকভাবে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থায় রাজনৈতিক সরকারের প্রতি জনগণের এক ধরনের রাজনৈতিক সরকার ছাড়া এই অবস্থা উত্তরণ করতে পারছে না। আর একটা হচ্ছে যে এক দীর্ঘ সময় একটা অন্তর্বর্তী সরকার, তাদের পক্ষে সমস্যার সমাধান করা সম্ভব না। যেমন আমরা তো কতগুলো জিনিস দেখলাম, এটাকে বাস্তবে হয় যে সিলেটের পাথর, সাদা পাথর সরিয়ে নিয়ে গেছে। তো এবং এটা 5 তারিখ থেকে শুরু হয়েছে, দুঃখজনক ঘটনা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিরতি থেকে ফিরে এসে। আমি সেই কথাই বলছি যে এরকম বহু সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান করতে হলে সেখানে পলিটিক্যাল গভর্নমেন্টটা দরকার, এবং যে পলিটিক্যাল গভর্নমেন্ট, তার কর্মী বাহিনী আছে, তারা দায়িত্ব দিতে পারে। কিন্তু কেবলমাত্র উপরের একটা সরকার এবং 10-12 জন লোক মিলে এটা সমাধান করতে পারে না। এই জন্য অন্তর্বর্তী সরকার সবসময় অন্তর্বর্তী, অর্থাৎ অল্প সময়ের জন্য সরকার হবে। এটা দীর্ঘ সময় হলে সেটা বরং বুমেরাং হতে পারে। জি জি, আবু সাইদ খান। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, আজকে উপদেষ্টা আসিফ বলছেন যে চাঁদাবাজিতে সংশ্লিষ্টের অভিযোগ রাজনৈতিক প্রণোদিত, এবং গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বললেন যে ভোর রাতে উনি যখন কাজ করতে থাকেন, অনেক সময় যখন খুব রাত হয়ে যায়, বাসায় খাবার দেওয়ার মতো কেউ থাকেন না, উনি নীলা মার্কেটে যান, এখানে হাঁসের মাংস পছন্দ, 4-5 জন মিলে। যদি ওই জায়গায় বন্ধ থাকে তাহলে ওয়েস্টিনে যান। ওই দিন উনি ওই দিক দিয়ে গিয়েছেন কিনা বলতে পারেন না। না, উনি গুলশানে ছিলেন এবং উনি মব তৈরি করে আওয়ামী লীগের এক্স এমপির বাসায় পাঠিয়েছেন, এবং যাকে এখানে এক যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ককে আপনার যে ভিডিও 45 মিনিটের ভিডিও ছেড়ে দিয়ে গেছে, তা আপনি এটা সত্যতা প্রমাণ করেন। তাকে বলা হয়েছে, উনিই বলেছেন, তাকে ধরে নিয়ে নাকি ওই বিএনপির আপনার যে বাংলা ভিশনের যে মালিক, উনি নাকি ধরে নিয়ে এটা বলাইছে। হ্যাঁ, এটা হইতে পারে, এটা তদন্ত করেন। আপনাকে তো মোটরসাইকেলে দেখা গেছে, গভীর রাতে আপনার আর্মস লাইসেন্স আছে, আপনি লাইসেন্স দিয়েছেন, মোটরসাইকেলে হেলমেট পরে আত্মগোপনে ছিলেন কেন? আপনি তো গুলশানেই ছিলেন। তা আপনার এখন পর্যন্ত এটার তদন্ত প্রপারলি হয় না কেন? এবং সেই ছেলে তো বলেছে যে আপনার যে 4 জনকে 10 দিনের রিমান্ড নিয়েছে, ওই ঘরের ভিতরে সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হয় না কেন? হ্যাঁ, তো আপনার এগুলো তো মানুষ, উনি যাই বলুক না কেন, উনি হাঁসের মাংস খাক না গরুর মাংস খাক না মুরগির মাংস, সেটা ব্যাপার না। উনি গভীর রাতে, উনি একজন উপদেষ্টা, উনি মোটরসাইকেলে করে হেলমেট পরে গেছেন কেন? গেছেন কেন? এবং ওই ছেলে তো সাক্ষী দিয়েছে, সে জীবনের রিস্ক নিয়ে সাক্ষী দিয়েছে। না, মোটরসাইকেলে হেলমেট পরে যাবে এটাই স্বাভাবিক, হেলমেট তো সেফটি ইস্যুস। না, সেফটি ঠিক আছে, অর্থাৎ উনি যেটা পড়েছে যাতে চেহারা না দেখা যায়। শোনেন, ব্যাপার আছে, হেলমেট পরে অনেকে মুখের গ্লাসটা উপরের দিকে রাখে, গ্লাসটা কিন্তু উপরের দিকে ছিল না, নিচের দিকেই ছিল, ওনাকে যাতে না। হেলমেট পরা স্বাভাবিকতর নিয়ম হচ্ছে গ্লাস নিচেই থাকবে। জি এম এ আজিজ। ঠিক আছে, আপনার যুক্তি, আপনি ওখানে কোনো বখরা পাইছেন কিনা জানি না, আপনারা দিবে না, আপনারা দিবে না। যাদের দেওয়ার কথা, ওই বলছে না যে প্রথমে আপনার 10 লাখ টাকা লয়ে আইছে, ওইটা নিয়ে 1 কোটি টাকা ডিমান্ড করে 10 লাখ টাকা সবাই মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য নিছে। হ্যাঁ, তা আমার বক্তব্য হচ্ছে যে ওনার সম্পর্কে প্রথম থেকে অভিযোগ, এখন পর্যন্ত এই ভিডিওটা ভেরিফাই করার জন্য বা আসিফ ভুঁইয়া এটার ভিতরে ইনভলভ কিনা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিছু করা হচ্ছে না কেন? আপনার 2 জন এপিএস যে শত কোটি টাকা মেরে খাইছে, সেটার তদন্ত হচ্ছে না কেন? হ্যাঁ, আপনার দুদক কি করে? দুদক কি ফরমাইশি, আগের মতোই ফরমাইশি,
যাকে ধরতে বলে তাকে ধরে। ওনাকে গ্রেপ্তার করে না কেন? আসিফ ভুঁইয়াকে গ্রেপ্তার করে না কেন? পৃথিবীতে বহুত প্রেসিডেন্ট গ্রেপ্তার করে ফেলছে। ওনার সম্পর্কে যেভাবে অভিযোগ আছে, তো উনি গ্রেপ্তার করা উচিত। বহু আকাম করছে তো উনি, ওনার বাপও করছে, ওনার বাপকেও অনেক কথা হয়েছে, ভুল করে করছে। উনি ভুল করেই করেন সব, উনি ভুল করেই করেন, তার খেসারত দিতে হবে। এবং উনি যে এই তরুণ সমাজের যে ক্ষতি করতেছে, এই ক্ষতি পূরণীয় না। হ্যাঁ, কারণ হচ্ছে আগামী আমাদের জীবদ্দশায় আমরা কোন ছাত্র আন্দোলনের উপরে নেতৃত্বে, তরুণ নেতৃত্বের উপরে আস্থা রাখবে না এই দেশের জনগণ। যা করলো 52 সাল থেকে, সাহিদ ভাই সবই জানে, 72 সাল থেকে সব আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা ছিল। আমরা তো তাদেরকে হ্যান্ডস আপ, তাদের আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ছাত্ররা, মুক্তিযুদ্ধেও যে আকাঙ্ক্ষা ছিল সেটা আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই। এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ছাত্রদের যারা তখন সমন্বয়কারী ছিল তাদের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে, কিন্তু হলো না। তারা সব তছনছ করে ফেললো এবং আমরা আশাহত হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিনও তাদেরকে ঠিক পড়াশোনার কথা বলতে বলেন নাই, সব বলছে সরকার। উনি এই ছাত্রদেরকে ধ্বংস করে দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা কমিশনে এই ছাত্রদের বসিয়ে দিছে, দিয়ে সবাইকে প্রলুব্ধ করেছে, সবাই চরিত্র হনন হয়ে গেছে। অর্থাৎ এই যে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই ছেলেরা ইনভলভ, অন্তত 8টা ব্যাচ ধ্বংস করে দিছে। এরা কেউ পড়াশোনার দিকে মনোযোগী না। এরা একবারে বিশেষ, আগে বিশেষ এর কোটা চাইছে, এখন একবারে এমপি, একবারে মন্ত্রী হতে চায়। কেউ লেখাপড়ার ব্যাপারে আর বিশেষ দিতে কেউ চায় না। এই ছাত্রদের যে মনোজগৎ পরিবর্তন ঘটাই দিচ্ছেন, দেখেন সব জায়গায় আপনার শক্তি প্রয়োগ এটা চেষ্টা করে দিচ্ছে। দেখেন 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখেন জাতিসংঘ রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট দিয়েছে যে 15 তারিখ পর্যন্ত রিপোর্ট দিচ্ছে যে 1400 আপনার ছাত্র জনতা হত্যা হয়েছে বলেছে। তো তো তাহলে 5 তারিখে সরকার পরিবর্তন হলো, বাকিটা তো সরকার করলো যে 884 জন, তাহলে বাকিটা তারপরে তো ওটা ওটা বলবেন না কে মারা গেছে, কে কে মারছে? থানাও তো লুট হয়ে গেছে, সে অস্ত্র গেল কোথায়? আপনি তো যৌথভাবে নিয়ে মাঠে নামাইছেন, হ্যাঁ অস্ত্র গেল কোথায়? তো ইলেকশনের সময় যে আপনারা বলতেছেন, অনেকেই বলতেছে যে আইন শৃঙ্খলা বাহিনী ইলেকশন নিরপেক্ষ করা এই সরকারের ক্ষমতা নাই, কি নাই, কি নাই কেন? ভারতে তো 1 মাস ব্যাপী ইলেকশন হয়, আপনি ভাগ করে নেন না। আমাদের যে ডিভিশন, 2 ডিভিশন করে একদিন করেন না বিভাগ। হ্যাঁ, জি, আমরা একটু আগে তো আবু সাইদ খানের কাছে ম্যাজিস্ট্রেসি শুনি। এম এ আজিজ, আপনার কাছে ফিরবো। আবু সাইদ খান, এম এ আজিজ বলছিলেন, আমি ওই প্রশ্নটা রিপিট করতে চাচ্ছি না, আপনার মন্তব্যটা একটু শুনতে চাই। এম এ আজিজ বলছিলেন যে অভিযোগ করছিলেন, অভিযোগের সুরেই বলছিলেন যে অন্তত 8টা ব্যাচ পড়াশোনার বাইরে চলে গেছেন। না, এটা তো এই এই প্রশ্ন তো একমতই, এই বিষয়তে একমতই, যাদেরকে পড়াশোনা বইয়ে ফিরে যাওয়ার কথা, অর্থাৎ স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা, তারা তো বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালনের নামে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেটা দুঃখজনক। এবং তাদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, তারা যে অভ্যুত্থানে অগ্রভাগে ছিল, গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল, সেখানে একটা কালো ছায়া পড়ছে। হ্যাঁ, সবাই যে তাই আমি এটা মনে করি না, তাদের ভিতরে অনেক সৎ নিবেদিত প্রাণ আছে, অনেক অনেক ভালো ছেলেরা আছে, মেয়েরা আছে, এবং তারা এই ধরনের চাঁদাবাজি ইত্যাদি থেকে নিজেদেরকে রক্ষা করছে, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলা তো অনেকেই বিশ্বাস করছে, আমরাও উড়িয়ে দিতে পারি না। এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সরকার কেন এর তদন্ত করছে না? আরেকটা হচ্ছে, একজন উপদেষ্টার বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠছে, তার এপিএস থেকে আরম্ভ করে বিভিন্ন সময় তার বাবা পারিবারিক বিষয় টিষয় নিয়ে যখন সামনে এসছে, তখন তাকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরে যেতে বলতে পারতেন, এবং বলাটাই সঙ্গত ছিল, এবং তার নিজেরও খরচে এটা সরে যাওয়া উচিত। এবং সুষ্ঠু, তার বিরুদ্ধে যে অভিযোগ এসছে, এগুলো সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের প্রশ্নে তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রাখার আর কোনো যুক্তি নেই। এটা সবারই ভেবে দেখা উচিত। তো তা না হলে আরেকটা হচ্ছে, আন্দোলনে যারা সৎ এবং সাচ্চা কর্মী ছিল এবং আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ নেই, তো একজন যখন অভিযুক্ত হয়, তখন
অন্যদের প্রতিও এক ধরনের মানুষের সন্দেহ তৈরি হয়। অতএব সবারই দায়িত্ব, এমনকি ছাত্র অঙ্গনের যে নেতৃত্ব, এনসিপি কিংবা তার বাইরে যে নেতৃত্ব আছে, তাদের পক্ষ থেকেও বিষয়টা, এই দাবিটা ওঠা উচিত যে সুষ্ঠু তদন্ত হোক, এবং তদন্তের মাধ্যমে সে অপরাধ করলে সে সরে যাবে। আর একটা হচ্ছে যে অপরাধের আগেই তো, যখন আমরা দেখি কোনো ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে, তো সে নিজের কারণেই তো পদত্যাগ করে, তো সেই পদত্যাগও করতে পারে। আর একটা হচ্ছে, এটা একটা হাস্যকর ব্যাপার যে নীলা রেস্তোরাঁ, সেই নীলা 300 ফুটে রাত্রে এখানে যাবেন, এটা তো একটা, সকালে কাজ করে ওখানে করতে যাবেন, তো একজন এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই সময় কোথায় হয়? এবং সেটা তো হওয়ার কথা না, যে ওখানে যাবেন, ওখান থেকে ওয়েস্টিনে আসবেন, তো তাহলে তার কাজ কখন করবেন? তো আর সারা রাত কাজ করতে হবে, তো এমন অত ব্যাপার নেই। কেন মানুষকে তো, আমরা তো দেখেছি যে যারা অনেক অনেক যাদেরকে পড়েছি, আত্মজীবনী পড়েছি, যেমন নেহরু সাহেব বলেছেন যে আমার 7 ঘন্টা ঘুমানো দরকার, কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু বলেছেন কিন্তু আমি 7 ঘন্টা ঘুমাতে পারছি না, আমার শরীরটা চাপ যাচ্ছে। তো আর 24 ঘন্টা জেগে থাকবেন, এটা তো হয় না। তো নিশ্চয়ই অফিস টাইম তো আর রাত্রে হয় না যে রাত্রে জেগে কাজ করবেন, অফিস সময় তো দিনেই। অতএব সেইগুলো নিয়ম নীতির মধ্যে দিয়ে যেটা হলো, যারা এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে তারা তো ইনস্ট্যান্স হওয়া দরকার, দৃষ্টান্ত হবে। তো তারা সারা রাত জেগে থাকবেন, তো এটা তো হতে পারে কোনো ব্যক্তি বিষয়, কিন্তু তাই বলে উনি যে যুক্তিগুলো দিয়েছেন, এই যুক্তি আমাদেরকে আশাবাদী করেনি, এবং তার প্রতি আমরা আহ মানে শ্রদ্ধাশীল থাকতে পারছি না। জি, আবু সাইদ খান, আমাদের একটা বিরতির সময় হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন এম এ আজিজ এবং আবু সাইদ খান। ফিরছি আলোচনায়। এম এ আজিজ, সাদা পাথর, হরিলুট। সাদা পাথর হরিলুট, দেখেন এতদিন শুনতাম চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া, অনুদান, এবারে হলো লুট এবং ঐক্যবদ্ধ লুট। সব পার্টির লোক এখানে একমাত্র এখানে সাদা পাথর, পাথর উত্তোলনের জন্য আমরা একটা ঐক্যমত্য দেখতে পেলাম সব রাজনৈতিক দলগুলোর সিলেটে। এবং শুধু তাই নয়, একটা ধর্মীয় দলের নেতা বলতেছে যারা এই পাথর তোলার বিরোধিতা করে তারা ভারতের দালাল, কারণ পাথর ভারতের থেকে উজান থেকে আসতেছে। এই পাথর যদি উত্তোলন করা না যায় তাহলে এই নদী মারা যাবে। সুতরাং এটা ভারতকে রক্ষা, ভারতের পক্ষে বলার জন্য এই কাজ করতেছে। সুতরাং এখানে ধরেন পাথর তোলা, পাথর বহন করা, পাথর বিক্রি করা, পাথর ভাঙা, সব জায়গায় ঐক্যমত আছে এবং সব জায়গায় বন্টক আছে। যদিও বলেন ওখানে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সব কিছুর ঐক্যমত আছে, কিন্তু ঐক্যমত কমিশনে যেখানে সমাধানটা জাতির জন্য উপকারী, সেখানে কিন্তু ঐক্যমত হওয়া নিয়ে নানান কথা। এরা সবাই আছে ওখানে, এইটাই আমার বক্তব্য। সুতরাং চুরি, বাটপাড়ি, চাঁদার জন্য ঐক্যবদ্ধ আছে, কিন্তু জাতি, দেশ এবং জাতির কল্যাণ যেখানে আছে সেখানে ঐক্যমত্য নাই, সেখানে বিরোধ আছে। আমরা এগুলো অনেক আলোচনা করছি এম এ আজিজ, যে ডিসি বা এখানকার প্রশাসন দেখেও চুপ ছিলেন, অনেকে বলে প্রভাবশালী নেতাদের কারণে। যে এই প্রভাবশালী গত 15 বছর আমরা দেখে আসছি, এখনও যদি প্রভাবশালী নেতাদের কারণে যদি প্রশাসনকে চুপ থাকতে হয় বা কাজ করতে না পারে, তাইলে এই চেঞ্জটা আসলে কি? দেখেন, প্রভাবশালী চুপ থাকতে বাধ্য, কারণ এই সরকার, আপনি খেয়াল করে দেখেন, কাউকে যদি ফেসিবাদিক ট্যাক্স দিয়ে দেন, সে প্রশাসনের লোক হোক, পুলিশের লোক হোক, তার চাকরি যায় অথবা তাকে উল্টো করে ফেলে। সুতরাং প্রশাসনের তো চাকরি বাঁচানোর ব্যাপার আছে, খালি তাদেরকে দোষ দিলে হবে না। তো তারা হয়তো ঐক্যমত্যে, তারাও বেনিফিট পাচ্ছে, চাকরিও থাকতেছে, আবার ফেসিবাদের ট্যাক্সও খাচ্ছে না, এই কারণে তারা আছে, প্রশাসন তারা নির্বিকার হয়ে আছে। সুতরাং এটা তো এখন যেহেতু ওখানে যাওয়ার পরে, জি হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি 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 পাচ্ছি। হ্যাঁ, মন্ত্রী যাওয়ার পরে আপনার মন্ত্রী তো এখন দায়িত্ব বর্তাইছে, এটাকে আপনার বন্ধ করা, এই ঐক্যমতকে ভেঙে দেওয়া।
আপনারা ঐক্যমত্য রাজনৈতিক দলের মধ্যে করতে পারেন না, জি। কিন্তু ওখানে ঐক্যমত্য ঠিকই করে ফেলছে তারা। জি, আমরা একটু আবু এটাকে সাইদ খানের কাছে যাই। আবু সাইদ খান, আবু সাইদ খান, আপনার কাছে আমার একই প্রশ্ন। সেটা হচ্ছে উপদেষ্টা যখন বলেন যে আমি উপদেষ্টা হয়ে পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না, এই যে লেম এক্সকিউজ, আপনি একটু আগে বলছিলেন, আমরা আসিফ মাহমুদ ভূঁইয়ার কথা যখন বলছিলাম যে পদত্যাগ করা উচিত, সরে যাওয়া উচিত, আসলে এই যে সরে যাওয়া, বাংলাদেশে এখনো পর্যন্ত এই উদাহরণ তৈরি হয়নি, বা আদৌ কি তৈরি হবে কিনা? না, আমাদের এখানে সে উদাহরণ নেই। তো যে আমাদের এখানে যতদিন আটকে থাকা যায় সেটা হচ্ছে রেওয়াজ। আর একটা হচ্ছে যে প্রশাসন পারে না, এটা তো বিশ্বাসযোগ্য না। এখন পারছে কেন? এখন তো সবকিছুই, সমস্ত পাথর তো বিভিন্ন জায়গা থেকে সেগুলো ধরা পড়ছে, সেগুলো আবার এক জায়গায় জড়ো হচ্ছে। এটা কি করে সম্ভব হচ্ছে? এবং অনেকেই পাথর মানে পৌঁছে দিচ্ছে নিজ বাড়ি থেকে, এবং পাথর কেউ ঢোকায় রাখতে পারছে না। তো এই সিরিয়াসনেসটা আমরা আগে কেন দেখিনি? এখানে এই প্রশ্ন যে আদালত সম্পৃক্ত হতে হবে এবং তারপরে প্রশাসন নড়ে চড়ে বসবে, এটা তো ঠিক না। এখানে ইচ্ছে করলে আরেকটা হলো, প্রশাসন, হ্যাঁ, রাজনৈতিক দলে যখন তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তখন প্রশাসনের ভিতরে একটা অসহায়ত্ব দেখা দেয়, এটা ঠিক। কিন্তু প্রশাসন পারে না, সে তার অর্পিত দায়িত্ব পালন করবে না, সেটা তো হতে পারে না। সেটা তারা জানাতে পারতো, এবং এই ব্যাপারে তাদের কি করণীয় ছিল সেগুলো তারা বলতে পারতো। কিন্তু সেগুলো তো, সেই ব্যাপারে তো তারা নির্বিকার ছিল। তাদের তো দায়িত্ব ছিল যে রাষ্ট্রীয় এই সম্পদকে রক্ষা করা, এই প্রকৃতি বিধ্বংসী এই কার্যকলাপ বন্ধ করা। এবং এই ব্যাপারে তো প্রশাসন রয়ে গেছে। প্রশাসনে কিন্তু নতুন লোক আসে না, ওই লোকেরাই এখন আবার সক্রিয় হয়ে উঠে পড়েছে। তো আমার কাছে সেই জায়গাটা মনে হচ্ছে যে এই বিষয়গুলোকে, আর একটা হচ্ছে যে সরকারের তো এই ধরনের ঘটনা ঘটছে, এটা তো পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল, এবং এখানে যে রাজনৈতিক দলের নেতারা কিভাবে তারা এক হয়ে, একজোট হয়ে এই কাজগুলো করছে, এগুলো লেখালেখি হচ্ছিল। কিন্তু এতদিন কেন তারা এই জায়গাটা, কোর্টের নির্দেশে কেন অপেক্ষা করতে হলো? প্রশাসন তো তার নির্দেশ দিতে পারত, উপদেষ্টা নির্দেশ দিতে পারতেন, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারতেন। জি, কিন্তু আমাদের আমাদের দেশে আমাদের সবকিছু শেষ করতে কোর্টে হচ্ছে যেতে হয়, আবু সাইদ কোর্ট খান। ছাড়া কিছু হয় না। জি, জি, এখানে হলো সমস্যা। জি, ধন্যবাদ আবু সাইদ খান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।